নবম শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীকে সহজ পাঠ ইউটিউব চ্যানেলে তথা জীবন বিজ্ঞান বিষয়ে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর, ইংরাজিতে লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ। আজ আমরা এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম একক জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য, এই একক থেকে কিছু সিলেক্টেড ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ তার সপ্তম পর্ব। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে এই পর্বে আমাদের আজকের বিষয় হচ্ছে প্রশ্নোত্তর পর্বে জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য। তাহলে প্রশ্নোত্তর পর্ব শুরু করার জন্য প্রথমেই আমরা দেখে নেব 1 নম্বর সঠিক উত্তর নির্বাচন করো, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1। এগুলি হচ্ছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন, যার প্রথম কোশ্চেনটা এইরকম যে কোনটি জৈব অ্যাসিড? 4টি অপশন আছে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা দেখতে পাচ্ছ সি ম্যালিক অ্যাসিড সঠিক উত্তর, যেটা হলুদ রঙের মার্ক করা আছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে কোথায় সঞ্চিত থাকে? 4টি অপশন। প্রথম অপশন হচ্ছে যে যকৃতে ও বৃক্কে, দ্বিতীয় অপশন পেশিতে ও পাকস্থলীতে, তৃতীয় অপশন পাকস্থলীতে ও বৃক্কে এবং চতুর্থ অপশন যকৃতে ও পেশিতে। তোমরা দেখতে পাচ্ছ ডি অর্থাৎ যকৃতে ও পেশিতে হচ্ছে যে সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চেন কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ? 4টি অপশন পামেটিক অ্যাসিড, ফিনাইল অ্যালানিন, অক্সালিক অ্যাসিড ও ওলেইক অ্যাসিড। ফিনাইল অ্যালানিন সঠিক উত্তর, যেটা হলুদ রঙের মার্ক করা আছে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে যে নিচের কোনটি অ্যাসকর্বিক অ্যাসিড? ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি এবং ভিটামিন কে। 4টি অপশন, ভিটামিন সি হচ্ছে যে সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেন হচ্ছে যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কোন খনিজ মৌলের অভাবে দেখা যায়? 4টি অপশন। অপশন এ হচ্ছে যে ম্যাগনেসিয়াম, বি ফসফরাস, সি ক্যালসিয়াম এবং ডি লৌহ। ডি লৌহ সঠিক উত্তর, যেটা হলুদ রঙের মার্ক করা আছে। এবার 1 নম্বর কোশ্চেন সঠিক উত্তর নির্বাচন করো, এই রকম কোশ্চেনের পর আমরা লক্ষ্য করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যেখানে প্রতিটি প্রশ্নের মান আবার 1 নম্বর। 1 নম্বর কোশ্চেনটা এইরকম যে কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব দেখা যায়? ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব দেখা যায়। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে পিপি ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয়? ভিটামিন B5 অর্থাৎ যার রাসায়নিক নাম নিয়াসিন, তাকে পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়। তৃতীয় কোশ্চেন এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন? তার উত্তরটা হচ্ছে যে এইরকম যে এটিপি ভেঙে শক্তি নির্গত হওয়ার জন্য এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। 4 নম্বর কোশ্চেন হচ্ছে যে কোনো দুটি পিরিমিডিন বেসের উদাহরণ দাও। সাইটোসিন এবং থাইমিন হলো 2 প্রকার পিরিমিডিন বেস। 5 নম্বর তথা সর্বশেষ কোশ্চেন হচ্ছে যে দেহকোষে কোন কোন গ্যাসের ভূমিকা লক্ষ্য করা যায়? দেহকোষে সাধারণত অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভূমিকা লক্ষ্য করা যায়। তাহলে এগুলি গেল সবই অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এবার আমরা লক্ষ্য করব সংক্ষেপে উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2। যার প্রথম কোশ্চেনটি হচ্ছে যে এইরকম যে জীবদেহে জলের 2টি গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করো। তাহলে জীবদেহে জলের 2টি ভূমিকা হচ্ছে যে 1 নম্বর বীজের অঙ্কুরোদ্গম জলের সহায়তায় ঘটে এবং 2 নম্বর ভূমিকা হচ্ছে যে জল ঘর্মাকারে এবং মূত্রাকারে প্রাণীর দেহের বিপাকজাত পদার্থগুলিকে দেহ থেকে দূরীভূত করে। নেক্সট কোশ্চেন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। তাহলে সংজ্ঞাটা কি? যে সকল অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহ গঠনের জন্য অপরিহার্য, সেই জন্য কোনো খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। উদাহরণ হিসাবে এরকম বলা যায় যে ফিনাইল অ্যালানিন, লাইসিন, মিথিওনিন ইত্যাদি হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ। তৃতীয় কোশ্চেন হচ্ছে যে জীবদেহে শর্করার যে কোনো 2টি ভূমিকা উল্লেখ করো। তাহলে জীবদেহে শর্করা অনেকগুলি ভূমিকা আছে। প্রথম ভূমিকা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শক্তি সরবরাহ। তাহলে কীভাবে শক্তি সরবরাহ করে? না শর্করা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপ শক্তি উৎপাদন করে। এই আমরা জানি যে 1 গ্রাম শর্করা দহনের ফলে 4.1 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। এবং দ্বিতীয় ভূমিকা হচ্ছে যে সঞ্চয়। প্রয়োজনাতিরিক্ত শর্করা যকৃৎ পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, যা ভবিষ্যতে ব্যবহৃত হয়। তাহলে এবারে 3 নম্বর কোশ্চেনের পর আমরা 4 নম্বর কোশ্চেন লক্ষ্য করব। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে ডিএনএ ও আরএনএর পার্থক্য উল্লেখ করো। তাহলে প্রথম পার্থক্য যেটা সেটা হচ্ছে যে ডিএনএর ক্ষেত্রে ডিএনএ প্রধানত কোষের নিউক্লিয়াসে স্থিত
ক্রোমোজোমে থাকে, আর অপরদিকে আরএনএ প্রধানত কোষের সাইটোপ্লাজমে থাকে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে এবং আরএনএতে আরএনএ রাইবোজ শর্করা থাকে। 3 নম্বর পার্থক্য হচ্ছে যে ডিএনএ 4টি নাইট্রোজেন বেস, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন, অপরদিকে আরএনএ 4টি নাইট্রোজেন বেস হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল। 4 নম্বর পার্থক্য ডিএনএ দ্বিতন্ত্রী ও প্যাঁচালো সিঁড়ির মতো দেখতে হয়, কিন্তু অপরদিকে আরএনএ একতন্ত্রী ও রেখাকার হয়। 5 নম্বর কোশ্চেন হচ্ছে যে হাইপার ভিটামিনোসিস কাকে বলে? নির্দিষ্ট পরিমাণে যে পরিমাণের বেশি ভিটামিন যদি গ্রহণ করা হয় তাহলে যে সমস্ত রোগ লক্ষণ দেখা যায় তাদের হাইপার ভিটামিনোসিস বলা হয়। যেমন হাইপার ভিটামিনোসিসের লক্ষণ হচ্ছে যে ওজন হ্রাস, তন্দ্রাচ্ছন্নতা, মাথা ধরা ইত্যাদি। 6 নম্বর কোশ্চেন হচ্ছে যে জিন কাকে বলে? ডিএনএ প্রধানত জীবদেহের বংশগত বৈশিষ্ট্যগুলিকে বংশ পরম্পরায় বহন করে, তাই ডিএনএকে জিন বলা হয়। 7 নম্বর তথা শেষ কোশ্চেন হচ্ছে যে জীবদেহে খনিজ লবণ পটাশিয়ামের ভূমিকা উল্লেখ করো। তাহলে প্রথমেই যে ভূমিকাটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে পটাশিয়াম মৌল প্রাণীদের স্নায়ু গঠনে সহায়তা করে। দ্বিতীয় ভূমিকা হচ্ছে যে পেশি সংকোচন প্রতিহত করে। তৃতীয় হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড পরিবহনে অংশ নেয় এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। অপরদিকে এই পটাশিয়াম মৌলের অভাবের ফলে স্নায়ু ও পেশির কর্মক্ষমতা হ্রাস পায়। তাহলে এগুলি হলো খনিজ লবণ পটাশিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা। এবারে যদি 2 নম্বর কোশ্চেনের পর আমরা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ যেখানে প্রতিটি প্রশ্নের মান 5 এইরকম প্রশ্ন দেখে লক্ষ্য করি, তাহলে প্রথম যে প্রশ্নটা আমাদের আসে ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হয় সেটি হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড পুল কাকে বলে এবং জীবদেহে প্রোটিনের ভূমিকাগুলি উল্লেখ করো। তাহলে প্রথমেই যে সংজ্ঞাটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল, যে খাদ্য প্রোটিন ও দেহজ প্রোটিন থেকে উৎপন্ন অ্যামাইনো অ্যাসিড রক্তে যে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার গড়ে তোলে তাকে অ্যামাইনো অ্যাসিড পুল বলা হয়। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুলের সংজ্ঞা। এবারে দ্বিতীয় যেটা আছে এর সঙ্গে সেটা হচ্ছে যে জীবদেহে প্রোটিনের ভূমিকাগুলি উল্লেখ করো। জীবদেহে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যেমন প্রথমেই যে ভূমিকাটা গ্রহণ করে সেটি হচ্ছে যে দেহ গঠন। জীবদেহ গঠনের জন্য প্রোটিন হচ্ছে অপরিহার্য। কোষের গঠন বস্তুর বেশিরভাগটাই হচ্ছে প্রোটিন। দেহের পেশি, অস্থি, তরুণাস্থি প্রভৃতি প্রোটিন দিয়ে তৈরি। এবার 2 নম্বর ভূমিকাটা কি না দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন অত্যাবশ্যক উপাদান। দৈহিক বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের জন্য যে ক্ষয়ক্ষতি হয় তা প্রোটিন পূরণ করে। 3 নম্বর ভূমিকা হচ্ছে যে উৎসেচকের সংশ্লেষ। জীবদেহের জৈব অনুঘটক উৎসেচক প্রোটিন দিয়েই তৈরি। 4 নম্বর হচ্ছে প্রোটিনের ক্যালোরি মূল্য। আমরা জানি যে 1 গ্রাম প্রোটিন দহন করার ফলে 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। তাহলে এগুলি গেল প্রোটিনের জীবদেহের ভূমিকা। এবার দ্বিতীয় কোশ্চেনের দিকে যদি লক্ষ্য করি তাহলে দ্বিতীয় কোশ্চেনটি এরকম যে ভিটামিন ডি রাসায়নিক নাম, উৎস, কাজ ও অভাবজনিত লক্ষণগুলি উল্লেখ করো। তাহলে প্রথমে হচ্ছে ভিটামিন ডি রাসায়নিক নাম কি না ক্যালসিফেরল। এবার যদি উৎসর দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে উৎসকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে যে প্রাণীজ উৎস এবং দ্বিতীয় হচ্ছে যে উদ্ভিজ্জ উৎস। তাহলে প্রাণীজ উৎসগুলো কি কি না উদ্ভিজ্জ তেল, বাঁধাকপি হচ্ছে যে উদ্ভিজ্জ উৎস। এবার প্রাণীজ উৎস হচ্ছে যে দুধ, মাখন, ডিম, কড, হাঙর ও হ্যালিবার্ড মাছের যকৃৎ নিঃসৃত তেল, সূর্যের অতি বেগুনি রশ্মি দ্বারা মানুষের ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। এবার মানবদেহে ভিটামিন ডির ভূমিকা কি? প্রথম যে ভূমিকাটা আসে সেটি হচ্ছে যে স্তন্যপায়ী প্রাণীদের দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করে। দ্বিতীয় হচ্ছে যে অস্থি ও দন্ত গঠনে সহায়তা করে। অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফেট শোষণে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে যে ভিটামিন ডি বৃক্কীয় নালিকা দ্বারা ক্যালসিয়াম ও ফসফেটের পুনঃশোষণ ত্বরান্বিত করে। এবং পঞ্চম ভূমিকাটা হচ্ছে যে অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখা হচ্ছে যে ভিটামিন ডির গুরুত্বপূর্ণ কাজ। এবার ভিটামিন ডির অভাবজনিত ফলগুলি কি কি মানে অর্থাৎ যে ভিটামিন ডির অভাবে কি কি রোগ লক্ষণ দেখা যায়, যেমন ছোটদের ক্ষেত্রে রিকেট এবং বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া রোগ ভিটামিন ডির অভাবে দেখা যায়। দ্বিতীয় হচ্ছে যে দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় এবং তৃতীয় হচ্ছে যে দন্তক্ষয় হতে দেখা যায় এই ভিটামিন ডির অভাবে। তাহলে এটা গেল 2 নম্বর কোশ্চেন। এবার যদি আমরা 3 নম্বর কোশ্চেন লক্ষ্য করি তাহলে দেখব যে 3 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি আসে সেটি হচ্ছে যে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে এবং জীবদেহে লিপিডের ভূমিকা উল্লেখ করো। তাহলে প্রথমে হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞা। না যে সকল ফ্যাটি অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য প্রয়োজন হয় তাদের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় লিনোলেনিক অ্যাসিড ও লিনোলেইক অ্যাসিড হচ্ছে যে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। পরবর্তী ক্ষেত্রে জীবদেহের লিপিডের ভূমিকা। তাহলে প্রথমে হচ্ছে শক্তি উৎস। লিপিড প্রাণীদেহে তাপ শক্তি উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে। যেমন 1 গ্রাম ফ্যাট দহনের করার ফলে 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে খাদ্য ভাণ্ডার। লিপিড প্রাণীদেহে চর্বি বা মেদ রূপে সঞ্চিত থাকে এবং খাদ্য ভাণ্ডার গড়ে তোলে। তৃতীয় হচ্ছে তাপ নিয়ন্ত্রণ। ত্বকের নিচে সঞ্চিত ফ্যাট
দেহের তাপ সংরক্ষণে বিশেষ সহায়তা করে। 4 নম্বর হচ্ছে যে দ্রাবক হিসেবে কার্য, ভিটামিন এ, ডি, ই এবং কে এই সমস্ত ভিটামিনগুলি ফ্যাটে দ্রবীভূত হয়। এবং 5ম কি লিপিডের ভূমিকা না হরমোন উৎপাদন। তাহলে এই কোলেস্টেরল থেকে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন ইত্যাদি হরমোন উৎপন্ন হয় এবং ভিটামিন ডিও সংশ্লেষিত হয়। তাহলে এগুলি গেল জীবদেহে লিপিডের ভূমিকা। তাহলে স্টুডেন্ট আজ এই পর্যন্তই। তোমরা দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সহজ পাঠ। আর যাবার আগে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যে এই কোশ্চেনগুলো সিলেক্টেড ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার যদি মনে হয় তোমাদের আরও যে কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বা আমাদেরও যদি মনে হয় যেগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন বা পরীক্ষায় আসতে পারে, সেগুলি যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বা আমাদের যদি মনে হয়, তখন আমরা পরীক্ষার আগে ওই সমস্ত সিলেক্টেড বা এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি যেগুলি এখানে আলোচনা করা হলো না সেই রকম কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সহজ পাঠ। আর নিচে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে সহজ পাঠ ইউটিউব চ্যানেলের ফেসবুক লিঙ্কটি দেওয়া আছে। তোমরা এই ফেসবুক লিঙ্কে ক্লিক করে তোমরা এই সমস্ত যে ভিডিওগুলি আমাদের সহজ পাঠ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় তাদের তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা লাইক এবং শেয়ার করতে পারবে এবং সাবস্ক্রাইবও করতে পারবে। তাহলে তোমরা যারা এখন সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।